তাহলে এখন প্রথমে আসছে যে আমরা সল্ট দেখেছি, লবণ কয় প্রকারের আছে। সল্ট কত রকমের আছে বলা হচ্ছে যে সল্ট হচ্ছে প্রধানত দুই প্রকারের আপাতত। মানে সল্ট আমরা পড়েছি যে ইনঅর্গানিক সল্ট, সেটা হচ্ছে তোর আম্লিক লবণ, ক্ষারীয় লবণ, ওই রকম না। সল্ট বলছে এখানে কম্পাউন্ড টাইপের জিনিস, এটা অন্যভাবে একটা গঠনগত একটা পার্থক্য, মানে ভাগ। সেটা হচ্ছে কীরকম টাইপের আছে দুটো, একটা হচ্ছে দ্বিলবণ বা ডাবল সল্ট, ইংলিশ টার্মগুলো জানতে হবে। ডাবল সল্ট। আর একটা হচ্ছে জটিল লবণ বা কমপ্লেক্স সল্ট। দ্বিলবণ আর জটিল লবণ। প্রথমে আসছি দ্বিলবণ কি। দ্বিলবণ হচ্ছে দ্বিলবণ বলতে বোঝাচ্ছে, দ্বিলবণ হচ্ছে যে এমন একটা সল্ট, একটা এক্সাম্পল দিয়ে দিই, যেমন হচ্ছে ধর FeSO4 .NH4 2SO4 .6H2, এটা হচ্ছে একটা দ্বিলবণের উদাহরণ। তার মানে কি, এই উদাহরণ দিয়ে বুঝিয়েছি যে এইটা যে আয়ন দিয়ে তৈরি। ধর Fe2+ রয়েছে, SO4 2- আছে, NH4+ আছে, SO4 2- আছে, এই আয়ন দিয়ে এটা তৈরি। তো এদেরকে যখন আমি সলিউশনে ফেলবো, আচ্ছা এটা কী দিয়ে তৈরি, FeSO4 আছে, NH4 2SO4 আছে। FeSO4 এর মধ্যে Fe2+ আছে, SO4 2- আছে, এখানে NH4+ আছে, SO4 2- আছে। এটাকে যখন আমি সলিউশন করব, কম্বাইন করব, তখন কিন্তু আমরা Fe2+ আয়ন পাবো, তার টেস্ট পাবো, SO4 2- আয়নের টেস্ট পাবো, NH4+ আয়নেরও টেস্ট পাবো। শনাক্তকরণ বৈশিষ্ট্য মানে টেস্ট বলতে যে তোরা করেছিস তো কিছু প্র্যাকটিক্যালের টেস্টগুলো, NH4+ আয়নের টেস্ট কীভাবে আমি শনাক্ত করব, সেই ধরনের টেস্ট এটাও পারবো, SO4 2- আয়নের টেস্ট পাবো। তার মানে যে লবণকে লবণের দ্রবণে আমরা লবণটা যে জিনিস নিয়ে তৈরি হয়েছিল সেই জিনিসগুলোর অস্তিত্ব বজায় থাকে, মানে আমরা লক্ষ্য করি বজায় আছে, সেই লবণগুলো হচ্ছে জটিল লবণ। মানে আরেকবার বলছি, এটা FeSO4 আর NH4 2SO4 এই দুটো মিশিয়ে তৈরি হয়েছিল। FeSO4 এর দ্রবণ আর NH4 2SO4 এর দ্রবণ নিয়ে এটা তৈরি হয়েছিল, নিয়ে এই সল্টটা তৈরি হয়েছিল, এটাকে বলে মোট সল্ট, এটা তৈরি হয়েছিল। তাহলে এখানে FeSO4, Fe2+, SO4 2-, NH4+, SO4 2-। তাহলে যখন আমি সলিউশন করব, লবণটা পাবো, সেই লবণের মধ্যেও এরা যে আয়ন নিয়ে তৈরি হয়েছিল সেই আয়নগুলোর অস্তিত্ব পূর্ণরূপে বজায় থাকবে, মানে নতুন কোনো আয়ন তৈরি হবে না। হ্যালো, এইরকম আরও এক্সাম্পল আছে। এটা তো গেল তোর মোট লবণের এক্সাম্পল। এবার দেখছি আরও একটা লবণ আছে যেটা আমরা অ্যালাম বলি। অ্যালাম মানে, অ্যালাম কথার অর্থ হচ্ছে তোর ফিটকিরি হচ্ছে একটা অ্যালাম, এই ধরনের কিছু লবণ। ফিটকিরি হচ্ছে একটা অ্যালাম, যেমন হচ্ছে তোর এক্সাম্পল আমি নিতে পারি K2SO4, Al2SO4 3, এটা হচ্ছে ফিটকিরি স্ট্রাকচার। 24H2, এটা হচ্ছে ফিটকিরি, কোনো জায়গায় কেটে গেলে দেয় বা সেলুনে শেভিং করার পরে ফিটকিরি দেয়, যাতে ব্লাডটা না বেরোয়, ব্লাডটা তাড়াতাড়ি কোয়াগুলেট করে যায়। এইটা হচ্ছে ফিটকিরি স্ট্রাকচার। এইগুলো কী নিয়ে তৈরি হয়েছিল, ফিটকিরিটা K2SO4 দিয়ে তৈরি হয়েছিল আর Al2SO4 3 দিয়ে তৈরি হয়েছিল, ঠিক আছে। তাহলে ফিটকিরিতে কী থাকছে এখন, K2SO4 এর K+ আয়নেরও টেস্ট পাবো, Al2SO4 এর Al3+ আয়নেরও টেস্ট পাবো,
SO4 2 মাইনাস আয়নেরও টেস্ট পাবো, মানে আমি ওদেরকে শনাক্ত করতে পারবো। মানে এই ফিটকিরিটা যে যে লবণ নিয়ে তৈরি হয়েছিল সেই লবণগুলোর মানে যা যা বৈশিষ্ট্য সব কিছু এর মধ্যে আছে, মানে যে আয়নগুলো নিয়ে তৈরি হয়েছিল সেই আয়নগুলোর যা যা বৈশিষ্ট্য ছিল সব কিছু এর মধ্যে আছে। এটা K+ আয়ন দিয়ে তৈরি হয়েছিল, K+ আয়নের বৈশিষ্ট্যই আছে সলিউশনে। এইবার বল, এই জিনিসটা কেউ না বুঝতে পারলে আমাকে বল। কেউ যদি না বুঝতে পারিস বল, যে আমি যেটুকু বললাম যে দ্বিলবণের দুটো এক্সাম্পল দিয়ে দ্বিলবণ কী সেটা বোঝালাম, কেউ যদি না বুঝতে পারিস আমাকে বলবি, মিউটটা আনমিউট করে বলবি। মানে স্যার কি এখানে দুটো প্যাটার্ন আর এই অ্যানায়ন এইটার জন্য এই দ্বিলবণ বলা হচ্ছে? না, আমি বলছি দ্বিলবণ ওই জন্য, দ্বিলবণ মানে দুটো আলাদা আলাদা লবণ নিয়ে তৈরি হয়েছে। দেখেছিস মাঝখানে কমা আর ইয়ে থাকছে, ডট থাকছে, এইটার জন্য হয়েছে, ঠিক আছে? আলাদা হয়েছে। এরা কী কী নিয়ে তৈরি হয়েছিল? এরা যা যা নিয়ে তৈরি হয়েছিল, যা K+ SO4 2 - L2 এইগুলো নিয়ে তৈরি হয়েছিল, এদের যা যা বৈশিষ্ট্য সব এখানেই আছে, বুঝতে পারলি? না, না হলেও হবে। এখানে সল্টের জন্য অ্যানায়নটা কমন রেখেছে। দ্বিলবণ মানে যে অ্যানায়ন কমন থাকতে হবে তার ভ্যালু, তার মানে নেই, ঠিক আছে? কে স্ক্রিন শেয়ার করছিস? স্ক্রিন শেয়ার বন্ধ কর। আচ্ছা, হয়েছে তাহলে, বুঝতে পারলি? আর কারোর অসুবিধা? মানে অ্যানায়নটা এখানে কমন আছে তাই, মানে কোইন্সিডেন্টলি সবসময় যে কমন থাকতে হবে তার মানে নেই। দ্বিলবণ মানে তার বৈশিষ্ট্যটা অন্য, সেখানে অ্যানায়ন কমন এমন কোনো বৈশিষ্ট্য নেই, বা ক্যাটায়ন কমন থাকতে হবে এমন কোনো বৈশিষ্ট্য নেই। আর কারোর অসুবিধা আছে এইটুকুর মধ্যে? তাহলে আমি জটিল লবণটায় যাবো, দিয়ে তাও পার্থক্য বলবো। আচ্ছা, তাহলে অসুবিধা নেই, বুঝলাম। এবার জটিল লবণ। জটিল লবণে কি? জটিল লবণটার হচ্ছে উল্টোটা, মানে এরা যে যে আয়ন দিয়ে, ধর KCN আর ধর কি একটা আছে, ধর K2SO4, না K2SO4 না, FeSO4 বা FeCN2 আর KCN, এই দুটো মিশিয়ে তৈরি হচ্ছে K4 FeCN6। ব্যালেন্স করিনি আমি, ঠিক আছে? K4 FeCN6 কিছু না, এখানে 4 দিয়ে দিলেই ব্যালেন্স হয়ে যাবে। এই একটা জটিল লাইন তৈরি হচ্ছে, এটাকে জটিল লাইন বলছি। কেমন করে লিখছি দেখলি? দ্বিলবণের মতো মাঝখানে কমা বা ডট দিয়ে না, বা দ্বিলবণের মতো ক্রিস্টাল ওয়াটার নেই, ঠিক আছে? জটিল লবণ, জটিল লবণ, জটিল লবণ এটা, ঠিক আছে? এখানে দেখ, এই যা যা জিনিস নিয়ে তৈরি হয়েছিল, এখানে কী নিয়ে তৈরি হয়েছিল? KCN, K+ ছিল, CN- পাচ্ছিলাম এখান থেকে থাকলে থাকবে K+, CN-। এখানে কি হবে? Fe2+ আর CN-, তাই তো? কিন্তু এই সলিউশনে যখন আসছে, এই জটিল লবণটা যখন তৈরি হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা এখানে Fe2+ পাচ্ছি না, CN-এরও টেস্ট পাবো না, শুধুমাত্র K+-এর পেতে পারি। কেন পাবো না, কী জিনিস, আমি একটু পরেই বলছি, শুধু আপাতত এখন একটু জেনে রাখ যে এটা পাবো না। এইটা হচ্ছে পার্থক্য, মানে জটিল লবণে নতুন আয়ন তৈরি হচ্ছে, মানে যে আয়নগুলো কনস্টিটিউয়েন্ট আয়নস, যে আয়নগুলো নিয়ে ওটা তৈরি হয়েছিল, সেইগুলোর মানে সবকটার অস্তিত্ব বজায় থাকছে না। একটা দুটো থাকছে, কিন্তু সবকটার অস্তিত্ব বজায় থাকছে না। নতুন একটা আয়ন, ওইগুলো কম্বাইন করে নতুন একটা আয়ন তৈরি হচ্ছে। হ্যাঁ, কী বলছিস বল? কি মানে এই আনের টেস্টগুলো যে বলছেন, ওইটা কি ওই টেস্ট? টেস্ট বলতে কি বুঝলি?
টেস্ট বলছে শনাক্ত কীভাবে করব সেইটা শনাক্তটা করব কিভাবে, যেমন করে তোরা করেছিস ল্যাবে করেছিস না, Fe2+ টেস্ট করেছিস, K+ হয়তো করিসনি, নেই তোদের সিলেবাসে, Fe2+ করেছিস, Al3+ করেছিস, যেমন করে করেছিস তেমনভাবে করতে হবে। প্র্যাকটিক্যালে করেছিস তোরা 11-এ, ওইভাবেই করতে হবে, ঠিক আছে? তাহলে জটিল লবণ এরকম একটা হলো। এছাড়াও আরও জটিল লবণ আছে, অনেক এক্সাম্পল পড়ব। যেমন ধর KI দিচ্ছি, KI প্লাস HgI2, এটা দিয়ে কি হচ্ছে K2HgI4 তৈরি হচ্ছে। KI প্লাস HgI2 K2HgI4 তৈরি হচ্ছে, ঠিক আছে? এইখানে তা কী ছিল, K+-এর টেস্ট পাচ্ছিলাম, I- টেস্ট পাচ্ছিলাম। এখানে হচ্ছে Hg2+-এর টেস্ট পাচ্ছি, I- টেস্ট পাচ্ছি, ঠিক আছে? হয়েছে। কিন্তু এখানে যখন এই জটিল আয়নটা তৈরি হয়ে গেল, তখন কিন্তু আমরা এখানে I- টেস্ট পাচ্ছি না, Hg2+-এর টেস্ট পাচ্ছি না, ঠিক আছে? এখানে দেখ, এইটা থার্ড ব্র্যাকেটের মধ্যে যেগুলো চলে আসবে না, তাদের আলাদা আলাদা টেস্ট পাওয়া যাবে না, শনাক্তকরণ বৈশিষ্ট্য পাওয়া যাবে না, শনাক্তকরণ বিক্রিয়া পাওয়া যাবে না, ঠিক আছে? হলো, তাহলে এটা একটা জটিল আয়ন তৈরি হলো। এবার তোরা পার্থক্যটা একটু ভাব যে কী কী পার্থক্য হতে পারে, ঠিক আছে? আমি পার্থক্যটা বলছি, তাহলে জিজ্ঞেস করার দরকার নেই, বলছি না পার্থক্য, তাহলে পেরে যাবি যে যুগ্ম লবণ মানে দ্বিলবণ আর হচ্ছে জটিল লবণ পার্থক্য, ডাবল সল্ট আর কমপ্লেক্স সল্ট। জটিল লবণ মানে কমপ্লেক্স সল্ট, এদের মধ্যে পার্থক্য কী? তাহলে দ্বিলবণ কী হচ্ছে, তাদের বলছে যে একাধিক মানে একের বেশি সিম্পল সল্ট নিয়ে তৈরি হয়, একের বেশি সরল লবণগুলো নিয়ে দ্বিলবণ তৈরি হচ্ছে, ঠিক আছে? এবার জটিল লবণটাও কিন্তু একের বেশি সরল লবণ নিয়ে তৈরি হয়, কিন্তু অন্য পদ্ধতিতেও হতে পারে, সবসময় যে সরল লবণ নিয়ে হবে তার নেই, ঠিক আছে? এবার আর মেন পার্থক্য হচ্ছে ক্রিস্টাল ওয়াটার, কেলাস জল। দ্বিলবণের মধ্যে কেলাস জল থাকবে, কিন্তু জটিল লবণের মধ্যে কোনো কেলাস জল থাকবে না, এমন কোনো বাধ্যবাধকতা নেই যে কেলাস জল থাকবে, অ্যাকচুয়ালি থাকে না। আর হচ্ছে দ্বিলবণের মধ্যে সমবায়বতা আইসোমারিজম দেখা যায় না। কেন দেখা যায় না, আইসোমারিজমটা কীভাবে দেখা যাচ্ছে বলবো, এই চ্যাপ্টারেই আছে, কিন্তু মানে জটিল লবণের মধ্যে আইসোমারিজম দেখা যায়, এই হচ্ছে পার্থক্য। আরও একটা পার্থক্য আছে যে ওই যেটা বললাম যে ওদের কনস্টিটিউয়েন্ট আয়নগুলোর বৈশিষ্ট্য দ্বিলবণের সলিউশনে বর্তমান থাকে, যে আয়ন নিয়ে তৈরি হয় তাদের বৈশিষ্ট্য এখানে বর্তমান থাকে, আর জটিল লবণের ওই বৈশিষ্ট্যগুলো ওখানে বর্তমান থাকে না, এই হচ্ছে পার্থক্য। তাহলে পার্থক্যটা পড়ে নিতে পারবি, কোনো অসুবিধা আছে? শুনতে পাচ্ছি না, আস্তে কথা হচ্ছে, শুনতে পাচ্ছি না রে। দ্বিলবণ কি বলছিস? জটিল লবণের ভেতরে কি দ্বিলবণ থাকতে পারে? জটিল লবণের মধ্যে দ্বিলবণ থাকবে কেন? মানে এটা তো সরল লবণ দিয়ে একটু দ্বিলবণ, হ্যাঁ, অন্য পদ্ধতিতে হতে পারে। প্রক্রিয়াগুলো দুটো একই জিনিস নিয়ে তৈরি হচ্ছে, কিন্তু প্রক্রিয়াটা আলাদা, পদ্ধতি আলাদা, ওদের মধ্যে বন্ডিংটা আলাদা। কমপ্লেক্স লবণের মধ্যে বন্ডিং হচ্ছে ধর একরকম বন্ডিং, আর দ্বিলবণের মধ্যে একরকম বন্ডিং, প্রক্রিয়াটা আলাদা। হয়েছে? এরপরে হচ্ছে জটিল যৌগের যে বৈশিষ্ট্যগুলো, সেইগুলো বোঝার জন্য জটিল যৌগ বা স্ববর্গীয় যৌগ বলা হয়,
এদের বৈশিষ্ট্য বোঝার জন্য ওয়ার্নার থিওরি মানে ডেভিড ওয়ার্নার অ্যালফ্রেড ওয়ার্নার একটা থিওরি দিয়েছিলেন। অ্যালফ্রেড ওয়ার্নার থিওরি দিয়েছিলেন, সেই থিওরিগুলো বলা হচ্ছে, যেটাতে জটিল লবণের সমস্ত বৈশিষ্ট্য কীভাবে আসছে সেটা বোঝা যাবে। প্রথম থিওরি অ্যালফ্রেড ওয়ার্নার প্রথম থিওরি বলছেন যে প্রত্যেকটা জটিল লবণের দুই রকম যোজ্যতা দেখা যায়। প্রত্যেকটা জটিল লবণের দুই রকম যোজ্যতা দেখা যায়, ঠিক আছে? দু রকম যোজ্যতা দেখা যায়। একটা হচ্ছে মুখ্য যোজ্যতা, প্রাইমারি ভ্যালেন্সি। জটিল লবণের দু রকম যোজ্যতা দেখা যায়, একটা হচ্ছে প্রাইমারি ভ্যালেন্সি মুখ্য যোজ্যতা, আরটা হচ্ছে গৌণ যোজ্যতা সেকেন্ডারি ভ্যালেন্সি। একটা হচ্ছে মুখ্য যোজ্যতা প্রাইমারি ভ্যালেন্সি, একটা গৌণ যোজ্যতা সেকেন্ডারি ভ্যালেন্সি। এবার ব্যাপার হচ্ছে প্রাইমারি ভ্যালেন্সি বলতে কী বোঝায়। প্রাইমারি ভ্যালেন্সি হচ্ছে মুখ্য যোজ্যতা হচ্ছে জটিল লবণের জারণ সংখ্যা বোঝায়। তোরা ক্লাস 11-এ জারণ সংখ্যা বের করা শিখেছিস, ঠিক আছে? এটা হচ্ছে জটিল লবণের জারণ সংখ্যা বোঝায়। জারণ সংখ্যা, অক্সিডেশন নাম্বার, জারণ সংখ্যা। তাহলে প্রাইমারি ভ্যালেন্সি বা মুখ্য যোজ্যতা বলতে জটিল লবণের জারণ সংখ্যা বোঝায়। আর হচ্ছে জটিল লবণের যে সেন্ট্রাল মেটাল আয়ন আছে বলছি দ্বারা, তাহলে জারণ সংখ্যা বোঝায়। আর সেকেন্ডারি ভ্যালেন্সি বলতে বোঝায় যে কোঅর্ডিনেশন নাম্বার। সব টার্মগুলো আমি বলছি, কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে এবার কথা হচ্ছে যে এইটুকু হলো, তিনি বললেন যে জটিল লবণ তৈরি হচ্ছে একটা মেটাল থাকে, সেটাকে বলা কেন্দ্রীয় ধাতব পরমাণু, কেন্দ্রীয় পরমাণু। তার চারিদিকে কিছু অ্যাটম থাকে, পরমাণু, মূলকও থাকতে পারে, অ্যাটম থাকতে পারে। সেটা বিভিন্নভাবে অ্যারেঞ্জমেন্ট হতে পারে, সেটা টেট্রাহেড্রালি অ্যারেঞ্জমেন্ট হতে পারে, অক্টাহেড্রালভাবেও অ্যারেঞ্জমেন্ট হতে পারে, ঠিক আছে? অ্যাটম থাকে, এইটা থাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে। আর বাইরে কিছু আয়ন থাকে, বাইরে কিছু আয়ন থাকে, এদিকেও কিছু আয়ন থাকতে পারে, এদিকেও কিছু আয়ন থাকতে পারে। এই হচ্ছে জটিল লবণের গঠন। তাহলে জটিল লবণের গঠন কি বলছে, যে জটিল লবণের মেন পয়েন্ট যেটা, সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে। এই থার্ড ব্র্যাকেটের মধ্যে কি থাকে, একটা মেটাল আয়ন থাকে, মেটাল থাকে, যেটাকে বলা হয় কেন্দ্রীয় ধাতব পরমাণু, সেন্ট্রাল মেটাল আয়ন। তার চারিদিকে তাকে বেষ্টন করে, তাকে ঘিরে অনেক কটা পরমাণু বা মূলক থাকে। এই পরমাণু বা মূলককে বলা হয় লিগ্যান্ড। এই যেগুলোকে ঘিরে আছে পরমাণু বা মূলক, এগুলোকে বলা হচ্ছে লিগ্যান্ড। লয়েসি, আচ্ছা লিগ্যান্ড, ইংরাজি টার্মটা লিখে নিচ্ছি, লিগ্যান্ড, লিখে রাখ লিগ্যান্ড। লিগ্যান্ড থাকে একে ঘিরে। কেন্দ্রীয় ধাতব পরমাণু, তাকে ঘিরে লিগ্যান্ড। মেটালটা কেন্দ্রীয় ধাতব পরমাণু, তাকে ঘিরে লিগ্যান্ড, ঠিক আছে? এইবার হচ্ছে একটা মেটালকে ঘিরে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যে অঞ্চলটা, সেটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেশন স্ফিয়ার। বাংলা বলতে হবে, কোঅর্ডিনেশন স্ফিয়ার। ওই একই জিনিস বলে, কোঅর্ডিনেশন এন্টিটি বা কোঅর্ডিনেশন স্ফিয়ার একই আছে বাংলা। কোঅর্ডিনেশন স্ফিয়ার বা এন্টিটি। কোঅর্ডিনেশন স্ফিয়ার কোনটাকে, থার্ড ব্র্যাকেটের মধ্যে যে অঞ্চলটা, বা কোঅর্ডিনেশন স্তর, ঠিক আছে? এইটা হচ্ছে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে অঞ্চলটা। এইবার হচ্ছে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে অঞ্চলটাতে
একটা কেন্দ্রীয় মেটাল আয়নটাকে কেন্দ্রীয় মেটাল আয়ন যেটা সেন্ট্রাল মেটাল আয়নকে মেটালকে ঘিরে যতগুলো লিগ্যান্ড থাকে সেইটা হচ্ছে ওই মেটালের কোঅর্ডিনেশন নাম্বার। আমরা এখানে প্রাইমারি ভ্যালেন্সি সেকেন্ডারি ভ্যালেন্সি কার বলবো, সব এই মেটালের। আমরা প্রাইমারি ভ্যালেন্সি সেকেন্ডারি ভ্যালেন্সি বলবো সব এই মেটালের, ঠিক আছে। একটা কেন্দ্রীয় পরমাণুকে ঘিরে, কেন্দ্রীয় মেটালকে ঘিরে যতগুলো লিগ্যান্ড অবস্থান করবে তাকে বলা হবে ওই কেন্দ্রীয় পরমাণুর কোঅর্ডিনেশন নাম্বার, কেন্দ্রীয় মেটালের কোঅর্ডিনেশন নাম্বার। আচ্ছা এই শোন, তোদের আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে তোরে? হ্যাঁ স্যার যাচ্ছে। কোনো প্রবলেম হচ্ছে না তো? না ঠিক আছে। ঠিক আছে না, দু একজন দেখছি চলে যাচ্ছে, তাদের বোধহয় নিজেদের নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে কোঅর্ডিনেশন স্ফিয়ার, এবং কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভিতরে মেটাল আয়নকে ঘিরে যে যেগুলো থাকে তাকে বলছে কোঅর্ডিনেশন এন্টিটি, কোঅর্ডিনেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বার স্ববর্গীয় সংখ্যা, এরকম টার্ম আছে বাংলায়, স্ববর্গীয় সংখ্যা কোঅর্ডিনেশন নাম্বার। এই কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে সেকেন্ডারি ভ্যালেন্সি। কোঅর্ডিনেশন নাম্বারটা হচ্ছে সেকেন্ডারি ভ্যালেন্সি, মানে গৌণ যোজ্যতা। আর প্রাইমারি ভ্যালেন্সি কি? প্রাইমারি ভ্যালেন্সি হচ্ছে অক্সিডেশন নাম্বার, জারণ সংখ্যা। কার জারণ সংখ্যা? এই মেটালটার জারণ সংখ্যা। তোরা ক্লাস 11-এ জারণ সংখ্যা বের করেছিস তো, সেখানে তো দেখে বুঝতে পারবি। এটা হচ্ছে সেই মেটালের জারণ সংখ্যার প্রাইমারি ভ্যালেন্সি বোঝাচ্ছে, জারণ সংখ্যা বলতে হচ্ছে। এবার এই বাইরে যেগুলো থাকে, হয় এদিকে থাকবে না হলে এদিকে থাকবে। বাইরে যেটা থাকে সেটা যদি ক্যাটায়ন হয় তাহলে সামনে থাকবে, সেটা যদি অ্যানায়ন হয় তাহলে পিছনে থাকবে, ঠিক আছে। তাহলে এই যে এইগুলো সামনে পিছনে যেটা আছে তাকে বলা হয় কাউন্টার আয়ন। কাউন্টার আয়ন, কাউন্টার আয়ন বলা হয়। এই হচ্ছে টার্ম মোটামুটি। লিগ্যান্ড, সেন্ট্রাল মেটাল আয়ন, কোঅর্ডিনেশন স্ফিয়ার, কাউন্টার আয়ন। হচ্ছে হয়ে গেলে আমি এটা মুছে দেবো। এবার আমি ওয়ার্নার থিওরির মানে তারপরে পয়েন্ট বলবো। এইগুলো না জানলে বুঝতে পারছিলি না। প্রাইমারি ভ্যালেন্সি কি? অক্সিডেশন নাম্বার বোঝাচ্ছে। সেকেন্ডারি ভ্যালেন্সি কোঅর্ডিনেশন নাম্বার বোঝাচ্ছে। মুছে দিলাম। তাহলে সেকেন্ড পয়েন্ট বলছি। তাহলে প্রাইমারি ভ্যালেন্সি সম্পর্কে এবার বলি। প্রাইমারি ভ্যালেন্সি কী বোঝালো? অক্সিডেশন নাম্বার। তাহলে এটা কে স্যাটিসফাই করে? প্রত্যেক ভ্যালেন্সিগুলো, মেটালের প্রত্যেকটা ভ্যালেন্সিগুলো কিছু না কিছু দিয়ে পরিতৃপ্ত হয়, না হলে আয়নটা তৈরি হবে না, জটিল লবণটা তৈরি হবে না। প্রাইমারি ভ্যালেন্সি কে স্যাটিসফাই করে? ওই লিগ্যান্ডগুলো। প্রাইমারি ভ্যালেন্সি এবং সেকেন্ডারি ভ্যালেন্সিগুলো সব স্যাটিসফাই করে মেটালের চারিদিকে যে লিগ্যান্ডগুলো আছে, সব লিগ্যান্ডগুলো, ঠিক আছে। এবার প্রাইমারি ভ্যালেন্সি কোন ধরনের লিগ্যান্ড স্যাটিসফাই করে? যেহেতু এটা অক্সিডেশন নাম্বার বলা হচ্ছে, আর মেটাল যেহেতু ধাতু আছে তাহলে নিশ্চয়ই পজিটিভ, ধাতু নিশ্চয়ই নেগেটিভ আধানে আহিত হবে না। ধাতু সবসময় তো পজিটিভ আধানে আহিত হয়, ম্যাক্সিমাম কেসে পজিটিভ আধানে আহিত হয়। তাই জন্য তার চারিদিকে নিশ্চয় নেগেটিভ আধান থাকতে হবে, নেগেটিভ যেগুলো এই অক্সিডেশন নাম্বারকে স্যাটিসফাই করবে, নিউট্রাল করবে এটাকে। ধাতু যদি ধর 2+ প্লাস হলো, তাহলে তাকে নিউট্রাল করার জন্য কিছু মাইনাস থাকতে হবে, মাইনাস আয়ন থাকতে হবে। এই যে ধর Cl দিলাম আমি, এই যে এইগুলো দিয়ে মেটালের অক্সিডেশন নাম্বারটা, মানে নেগেটিভ লিগ্যান্ড দিয়ে মেটালের অক্সিডেশন নাম্বারটা পরিতৃপ্ত করা হয়, প্রাইমারি ভ্যালেন্সিটা পরিতৃপ্ত করা হয়। যেমন নেগেটিভ লিগ্যান্ড মানে Cl-, NO2-, Br-, I-, এগুলো সব নেগেটিভ লিগ্যান্ড, ঋণাত্মক লিগ্যান্ড। এই ঋণাত্মক লিগ্যান্ড কী করে? মেটালের অক্সিডেশন নাম্বার মানে প্রাইমারি ভ্যালেন্সিটাকে পরিতৃপ্ত করে। বোঝা গেল? মানে প্রাইমারি ভ্যালেন্সিটাকে নিউট্রাল করার জন্য নেগেটিভ লিগ্যান্ড লাগে। এবার হচ্ছে সেকেন্ডারি ভ্যালেন্সি। সেকেন্ডারি ভ্যালেন্সিটাকে কী বলেছি? অক্সিডেশন, ওই কোঅর্ডিনেশন নাম্বার। এটাকে পরিতৃপ্ত যে কেউ করতে পারে, সে নেগেটিভ লিগ্যান্ডও করতে পারে আর হচ্ছে নিউট্রাল লিগ্যান্ডও করতে পারে।
সেকেন্ডারি ভ্যালেন্সিকে পরিতৃপ্ত করতে পারে যে কোনো লিগ্যান্ড। সেকেন্ডারি ভ্যালেন্সিটা স্যাটিসফাই করে যে কোনো লিগ্যান্ড, সে মেটাল পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, নিউট্রাল হতে পারে। এবার কিছু পজিটিভ লিগ্যান্ড কীরকম, এই নেগেটিভ লিগ্যান্ড শুনলাম। এবার তাহলে পজিটিভ লিগ্যান্ড কেমন? NO+, এটা একটা পজিটিভ লিগ্যান্ডের এক্সাম্পল। এইরকম, ঠিক আছে। এবার হচ্ছে ধর মানে যেগুলো কোনো আধার নেই সেরকম লিগ্যান্ড কি? NH3, H2O, এইগুলো হচ্ছে কোনো আধার নেই, এই ধরনের লিগ্যান্ড। এগুলো কীভাবে হবে? হ্যাঁ, বুঝতে পেরেছি কী করে। যুক্ত হবে? হ্যাঁ, এগুলো কীভাবে যুক্ত হবে, ঠিক বলছি। হ্যাঁ, এইগুলো কীভাবে যুক্ত হবে সেটা বলতে গেলে এগুলো লোন পেয়ার দিয়ে যুক্ত হবে। মেটালের সঙ্গে H2 আছে, H2O ও H2 লোন পেয়ার দিয়ে যুক্ত হবে, কোঅর্ডিনেশন বন্ড করবে, কোঅর্ডিনেট বন্ড করবে, অসমযোজী বন্ধন। এই যে যেমন OH2, এই অসমযোজী বন্ধন। এবার যদি অ্যামোনিয়া যুক্ত হয়, অ্যামোনিয়া, অসমযোজী বন্ধন। এটা কিন্তু মেটালে কোনো চার্জকে পরিতৃপ্ত করছে না, চার্জকে নিউট্রাল করছে না, শুধুমাত্র কোঅর্ডিনেশন নাম্বারটা স্যাটিসফাই করবে। যেমন আমি তোকে একটা এক্সাম্পল দিচ্ছি, দাঁড়া। ধর একটা এক্সাম্পল আছে, কোবাল্ট H2O হোল 6 Cl3, কোবাল্ট। তাহলে এখানে কোবাল্ট হচ্ছে সেন্ট্রাল মেটাল আয়ন, H2O হোল 6 থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেগুলো হচ্ছে লিগ্যান্ড। তাহলে H2O হচ্ছে লিগ্যান্ড, 6খানা লিগ্যান্ড আছে, আর বাইরে কাউন্টার আয়ন এটা, আর থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা সেটা হচ্ছে কোঅর্ডিনেশন স্ফিয়ার। এবার হচ্ছে তোদের প্রশ্ন ছিল এটা, তাহলে এখানে সেকেন্ডারি ভ্যালেন্সি কত মেটালের? সেকেন্ডারি ভ্যালেন্সি মেটালের কত? যেটা ওর কোঅর্ডিনেশন নাম্বার, সেটা কত কোঅর্ডিনেশন নাম্বার? যেটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে সেন্ট্রাল মেটালকে ঘিরে রাখে, 6। তাহলে ওর কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6, ঠিক আছে। থার্ড ব্র্যাকেটের মধ্যে একে কোবাল্টকে ঘিরে আছে, এই 2 4 5 6, OH2 OH2 OH2। ভালো করে বুঝে নে, যদি ভাবিস যে তোর লিখতে গেলে কেউ লিখছিস কি, যদি ভাবিস যে লিখতে গেলে হবে বুঝতে পারবি না, বুঝে নে। আমি এগুলো সব ভিডিও দিয়ে দেবো, আমি স্ক্রিন রেকর্ডিং করছি। কথা শোনা যাবে নাকি সেটা একটা ব্যাপার, দেখছি কী হয়। আচ্ছা হলো, তাহলে এটা এই যে 6 মেটালকে ঘিরে কীরকম বন্ড আছে? কোঅর্ডিনেট বন্ড, তীর চিহ্ন দিয়ে দেখানো হয়। হচ্ছে এবার কি? আচ্ছা, তোকে যদি এইরকম দিয়ে দেয়, তুই তার অক্সিজেন নাম্বারটা বের করতে পারছিস। দেখো H2O হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড, তাহলে এর মাথায় হচ্ছে +3। বাইরে 3টে Cl আছে, Cl হচ্ছে মাইনাস করে, যার জন্য তাহলে Clটা কী করছে? এর প্রাইমারি ভ্যালেন্সিকে স্যাটিসফাই করছে। কেন? H2O তো নিউট্রাল লিগ্যান্ড, H2O তো মেটালের পজিটিভকে স্যাটিসফাই করবে না, তাই জন্য সবকটা H2O কোনো মাইনাস চার্জ দিতে পারছে না, কোবাল্টের পজিটিভ দিকটাকে স্যাটিসফাই করতে পারছে না, তার জন্য এরা সব কটাই সেকেন্ডারি ভ্যালেন্সি দেখাচ্ছে। বাইরে যে Cl রয়েছে সেই Clগুলো এর পজিটিভ চার্জকে স্যাটিসফাই করতে পারছে, তাই এটা হচ্ছে প্রাইমারি ভ্যালেন্সি দেখাচ্ছে। এবার বল, কার কী কোশ্চেন আছে? বুঝতে পারলি নাকি? কারো কোনো কোশ্চেন না বুঝতে পারলে আমাকে বল, যেটুকু বললাম। তাহলে এটা হয়ে গেল। এবার হচ্ছে বলছে যে এটা মুছে দিলাম, তাহলে প্রাইমারি ভ্যালেন্সি সেকেন্ডারি ভ্যালেন্সি হলো। এবার ওয়ার্নার কি বলছে? যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে সেটা হচ্ছে নন আয়নাইজেবল। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে আয়নটা থাকছে সেটা হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে নন আয়নাইজেবল। ধর
আমি ধরি ধর কোবাল্ট H2 হোল 6, এই একই জিনিস না নিয়ে অ্যামোনিয়া দিয়ে দিলাম NH3 হোল 6, কোবাল্ট NH3 হোল 6 Cl3। ঠিক আছে, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা থাকছে সেটা হচ্ছে নন আয়োনাইজেবল, মানে এটা আয়নে ভাঙবে না, তার জন্যই আমরা কোবাল্টের টেস্ট পাবো না। না হলে কোবাল্টের টেস্ট পেতাম, CO2 প্লাস CO3 প্লাসের টেস্ট পেতাম, কিন্তু এই যৌগ থেকে আমি CO3 প্লাসের কোনো টেস্ট পাবো না, শনাক্তকরণ বৈশিষ্ট্য CO3 প্লাসে কোনো পাবো না। তার কারণ এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে এটা আয়নে ভাঙে না, যা ভাঙবে থার্ড ব্র্যাকেটটা আলাদা, Clটা আলাদা। মানে কেমনভাবে ভাঙবে, CO NH3 হোল 6 3 প্লাস প্লাস 3 Cl মাইনাস, এইভাবে ভাঙবে। থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটা আয়নে ভাঙবে না। এটা হচ্ছে নন আয়োনাইজেবল স্ফিয়ার। কোঅর্ডিনেশন স্ফিয়ারটাকে অনেক সময় বলা হয় নন আয়োনাইজেবল স্ফিয়ার। ঠিক আছে, নন আয়োনাইজেবল স্ফিয়ার। ঠিক আছে, এইবার হচ্ছে এটা হয়ে গেল, কোঅর্ডিনেশন নাম্বার বলে দিয়েছি। ঠিক আছে, হ্যাঁ, আর হচ্ছে এই যে কোঅর্ডিনেশন স্তরের বাইরে, কোঅর্ডিনেশন স্তরের বাইরে যেটা থাকে সেইটা হচ্ছে তোর ওটা হচ্ছে আয়নীভবন অঞ্চল, মানে এই জায়গাটা আয়নিত হয়, সেটা দেখলাম। কোঅর্ডিনেশন স্তরের বাইরে যেটা থাকে সেটা আয়নিত হয়, ওটা হচ্ছে আয়নীভবন অঞ্চল। ঠিক আছে, এটা হলো। এবার বলছে যে সেন্ট্রাল মেটাল আয়নটার চারিদিকে ত্রিমাত্রিকভাবে মানে 3 ডাইমেনশনালি এই লিগ্যান্ডগুলো অবস্থান করে। যেহেতু 3 ডাইমেনশনালি লিগ্যান্ড অবস্থান করে, তাই জন্য ওদের মধ্যে আইসোমারিজম দেখা যেতে পারে। এখন আইসোমারিজম মানে কি, সমবায়বতা পড়েছিলাম আমরা, যে সমবায়বতা ওই কিছু পড়েছি, যে তোর ওই যে অপটিক্যাল আইসোমার এগুলো পড়েছিলি, জিওমেট্রিক্যাল আইসোমার, জ্যামিতিক সমবায়বতা। জ্যামিতিক সমবায়বতা কেন এলো, একটা সিস ট্রান্স ত্রিমাত্রিক দেশে কেমনভাবে অবস্থান করবে তার উপরে ডিপেন্ড করছে। তারপরে তো ইজেড নোমেনক্লেচার এগুলো পড়েছিস। তাহলে এই জিনিসটা কেন আসছে, ত্রিমাত্রিক দেশে মানে ত্রিমাত্রিক অঞ্চলে লিগ্যান্ডগুলো কেমনভাবে অবস্থান করছে তার উপরে অ্যাটমগুলো। যেহেতু এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে সেটা যেহেতু মেটাল আয়নকে ঘিরে ত্রিমাত্রিক লিগ্যান্ডগুলো ত্রিমাত্রিক অঞ্চলে অবস্থান করে, 3 ডাইমেনশনালি এক্সিস্ট করে, ওই জন্য ওদেরও কিছু আইসোমারিজম দেখা যাবে। আইসোমারিজমগুলো পরে বলবো, তাহলে আইসোমারিজম দেখা যাবে। এই হচ্ছে ওয়ার্নার থিওরি। ঠিক আছে, ওয়ার্নার থিওরি এটা এই অনুযায়ী বেশ করে সমস্ত কোঅর্ডিনেশন কম্পাউন্ডের বিভিন্ন ধর্মগুলো আছে। ঠিক আছে, এবার হচ্ছে কিছু অন্য জিনিস মুছে দিলাম। কোনটায় দেখা যায় আইসোমারিজম? এই যে কোঅর্ডিনেশন যে ইয়েগুলো তোর জটিল লবণগুলোতে আইসোমারিজম দেখা যায়। ওই যে প্রথমে পার্থক্য বললাম না, যে জটিল লবণগুলোতে আইসোমার দেখা যায়, ডি লবণে দেখা যায় না। তার কারণই হচ্ছে এটা, যে জটিল লবণের মধ্যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা থাকছে সেটা মেটালকে ঘিরে বিভিন্ন লিগ্যান্ড আছে। এই লিগ্যান্ডগুলো 3 ডাইমেনশনালি অ্যারেঞ্জ থাকে, মানে ত্রিমাত্রিকভাবে বিভিন্নভাবে সজ্জিত থাকে। এবার ত্রিমাত্রিকভাবে বিভিন্নভাবে সজ্জিত থাকার জন্য তার মধ্যে আইসোমারিজম দেখা যায়। যেমন কোনোটা হচ্ছে সিস পজিশনে থাকলো, কারোর সাপেক্ষে ট্রান্স পজিশনে থাকলো। জিওমেট্রিক্যাল আইসোমার, অপটিক্যাল আইসোমার এদের দেখা যায় ত্রিমাত্রিক দেশে থাকার জন্য। কিন্তু ডি লবণগুলোর মধ্যে ওরকম হয় না বলে ডি লবণে দেখা যায় না। পার্থক্য পড়লি একটু আগে, হয়েছে, বুঝলি? হ্যাঁ, ঠিক আছে। এইবার হচ্ছে আর একটা যেটা আমাকে চিনতে হবে, যে এটা তোর কোনটা প্রাইমারি ভ্যালেন্সি কোনটা সেকেন্ডারি ভ্যালেন্সি চিনতে হবে। এই যৌগটা যদি আমি নিই, এই যৌগটার মধ্যে দেখি কি হচ্ছে। প্লাটিনাম হচ্ছে সেন্ট্রাল মেটাল আয়ন গেল। এবার কোনটা প্রাইমারি ভ্যালেন্সি হতে পারে, মানে প্রাইমারি ভ্যালেন্সি মানে অক্সিডেশন নাম্বারকে স্যাটিসফাই করবে। তাহলে মেটালের অক্সিডেশন নাম্বারকে স্যাটিসফাই করবে কে? নেগেটিভ লিগ্যান্ড।
তাহলে নেগেটিভ লিগ্যান্ড কোনটা? অ্যামোনিয়া তো নিউট্রাল লিগ্যান্ড, অ্যামোনিয়া নিউট্রাল লিগ্যান্ড, তাহলে নেগেটিভ লিগ্যান্ড হচ্ছে সিএল। তাহলে এর অক্সিডেশন সেকেন্ডারি প্রাইমারি ভ্যালেন্সি হচ্ছে 2, যেটা হচ্ছে দুটো সিএল দিয়ে পরিতৃপ্ত হচ্ছে। তাহলে প্লাটিনামের এই কম্পাউন্ডে প্লাটিনামের প্রাইমারি ভ্যালেন্সি কত? প্রাথমিক যোজ্যতা 2, যেটা দুটো সিএল মাইনাস দিয়ে দুটো সিএল লিগ্যান্ড দিয়ে পরিতৃপ্ত হচ্ছে। এবার তাহলে সেকেন্ডারি ভ্যালেন্সি বা গৌণ যোজ্যতা কত? গৌণ যোজ্যতা কী বলেছি? গৌণ যোজ্যতা হচ্ছে ওর অক্সিডেশন নাম্বার। গৌণ যোজ্যতা বলছে ওর অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বারটা কত? কোঅর্ডিনেশন নাম্বার। হ্যাঁ সরি, আমি অন্যদিকে একটু দেখছিলাম, তাই হেডফোনটা দেখছিলাম। ঠিক আছে, গৌণ যোজ্যতা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। সরি, আমার বলতে ভুল হয়েছে, ঠিক আছে। গৌণ যোজ্যতা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। সেখানে কোঅর্ডিনেশন নাম্বার কত? থার্ড ব্র্যাকেটের ভিতরে মেটালকে ঘিরে কতগুলো আয়ন আছে, লিগ্যান্ড আছে? 4টে, তাই তো? থার্ড ব্র্যাকেটের ভিতরে মেটালকে ঘিরে 4টে আয়ন আছে, 4টে লিগ্যান্ড আছে, তাই এর কোঅর্ডিনেশন নাম্বার 4, যেটা দুটো অ্যামোনিয়া স্যাটিসফাই করছে আর দুটো সিএল মাইনাস স্যাটিসফাই করছে। তাহলে সিএল মাইনাস এখানে দুটো কাজ করছে, একটা যেমন অক্সিডেশন নাম্বারকে স্যাটিসফাই করছে, তেমনি তার কোঅর্ডিনেশন নাম্বারকে স্যাটিসফাই করছে। তাহলে সিএল মাইনাস যেমন প্রাইমারি ভ্যালেন্সিকে স্যাটিসফাই করছে, তেমনি পার্সিয়ালি মানে আংশিকভাবে সেকেন্ডারি ভ্যালেন্সিকেও স্যাটিসফাই করছে। প্রাইমারি ভ্যালেন্সিকে পুরোপুরি স্যাটিসফাই করছে, সেকেন্ডারি ভ্যালেন্সিকে অল্প অল্প করে অর্ধেক স্যাটিসফাই করছে। ঠিক আছে, তাহলে প্লাটিনামের সেকেন্ডারি ভ্যালেন্সি বা গৌণ যোজ্যতা কত? 4, যেটা দুটো সিএল মাইনাস দিয়ে আর দুটো অ্যামোনিয়া দিয়ে স্যাটিসফাই হচ্ছে। বোঝা গেল? এটা কিন্তু আয়নে ভাঙবে না কখনো, কেন? দেখ, শুধু থার্ড ব্র্যাকেট রয়েছে, থার্ড ব্র্যাকেটের সামনে পিছনে কিছু নেই। নন আয়োনাইজেবল স্তরে রয়েছে এই জিনিসগুলো, যেগুলো থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে। আয়নীভবন স্তরে কিছু নেই, তাই জন্য আয়নে ভাঙবে না। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে সিস প্লাটিন বা ট্রান্স প্লাটিন, এই দুটো রকম জিনিস হতে পারে। পরে আসবো, এর সিস যৌগটা অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসাবে ইউজ হয়। বুঝলাম। এবার হচ্ছে আর একটা এক্সাম্পল নেব, যেমন হচ্ছে ধর FeCO5, এই যৌগটা FeCO5, ঠিক আছে? FeCO5, এখানে দেখ সিও কোবাল্ট, এটা হচ্ছে কার্বনিল যৌগ, কার্বন মনোক্সাইড। সিও কোবাল্ট না, এটা হচ্ছে কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড ইটসেলফ একটা অণু আছে, তাই এটা নিউট্রাল লিগ্যান্ড। আর তোদের মনে কোশ্চেন হতে পারে, স্যার আমি কী করে বুঝবো কোনটা প্রশম লিগ্যান্ড, কোনটা আয়নীয় লিগ্যান্ড, অ্যানায়নিক লিগ্যান্ড? বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। প্রশম লিগ্যান্ড হবে সেইগুলো যেগুলোর অনুরূপে আলাদা অস্তিত্ব আছে, যেমন ওয়াটার হচ্ছে প্রশম লিগ্যান্ড। কেন? ওয়াটার এমনি ওয়াটার রূপেই আমরা দেখতে পাই। অ্যামোনিয়াকে অ্যামোনিয়া রূপেই পাই। কার্বন মনোক্সাইড তাকে কার্বন মনোক্সাইড রূপেই পাই। এনও নাইট্রিক অক্সাইড অনেক সময় প্রশম, অনেক সময় পজিটিভ, কিন্তু এনওকে আমরা এনও রূপেই পাই। কিন্তু তুই কখনো শুধু সিএল মাইনাস দেখতে পেয়েছিস? হ্যাঁ, সিএল মাইনাস তৈরি হয় NaCl, তার মধ্যে সিএল মাইনাস, HCl সিএল মাইনাস, কিন্তু শুধু সিএল মাইনাস কখনো দেখেছিস? সিএল বা শুধু সিএল এরকম দেখা যায় না বা শুনিসনি, শুধু সিএল প্রকৃতিতে মুক্তভাবে থাকছে। তাহলে এইগুলো হচ্ছে অ্যানায়নিক লিগ্যান্ড বা আয়নিক লিগ্যান্ড, কিন্তু এই যেগুলোকে আমি মুক্তভাবে আলাদাভাবে পাবো সেগুলো হচ্ছে প্রশম লিগ্যান্ড। হয়েছে? তাহলে এই সিও হচ্ছে প্রশম লিগ্যান্ড। তাহলে প্রশম লিগ্যান্ড মানে এর প্রাইমারি ভ্যালেন্সি বলে কত হবে? 0। সেন্ট্রাল মেটালের প্রাইমারি ভ্যালেন্সি 0, কেন? কোনো লিগ্যান্ড নেই, একে স্যাটিসফাই করার জন্য কোনো লিগ্যান্ড নেই। Cl2 হবে নিউট্রাল লিগ্যান্ড। Cl2 তো কোনো লিগ্যান্ড করবে না, Cl2-র মধ্যে কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই, তো লিগ্যান্ড হিসাবে ইউজ হবে না তো। Cl2, তুই যেটা Cl2 বইতে দেখছিস যে Cl2, ওটা দুটো Cl2কে এমনি লিখেছে। তোকে যদি বলে CaCl2, তার মানে কি Cl2 আছে নাকি? সেরকম না তো, দুটো Cl মাইনাস তো।
ওই রকমভাবে লেখার জন্য, দুটো লেখার জন্য পায়ের নিচে দই দিয়েছে। Cl2 আলাদা নেই, বুঝতে পারলি? হ্যাঁ। আচ্ছা, তাহলে এর প্রাইমারি ভ্যালেন্সি কত? প্রাইমারি ভ্যালেন্সি মানে অক্সিজেন নাম্বার, সেটা কত? 0। কেন? কোনো অ্যানায়ন বা ক্যাটায়নিক লিগ্যান্ড নেই, আয়নিক লিগ্যান্ড নেই, শুধু আছে নিউট্রাল লিগ্যান্ড, প্রোসমোল লিগ্যান্ড। প্রোসমোল লিগ্যান্ড কোনো প্রাইমারি ভ্যালেন্সিকে স্যাটিসফাই করে না, ঠিক আছে? তাই এর প্রাইমারি ভ্যালেন্সি 0। আর সেকেন্ডারি ভ্যালেন্সি মানে কোঅর্ডিনেশন নাম্বার কত? 5। কেন? থার্ড ব্র্যাকেটের মধ্যে 5টা লিগ্যান্ড আছে, 5। থার্ড ব্র্যাকেটের মধ্যে যতগুলো লিগ্যান্ড আছে সেইটা হচ্ছে তার কোঅর্ডিনেশন নাম্বার বা সেকেন্ডারি ভ্যালেন্সি। সেটা কত? সেটা হচ্ছে 5। হচ্ছে? আচ্ছা, মুছলাম। আর একটা দেখি, ক্রোমিয়াম Cl2 H2O হোল 4, এই যৌগটা নিচ্ছি। এই যৌগটা নিচ্ছি, ঠিক আছে? এই যৌগটাকে আমাকে দেখতে হয় প্রাইমারি ভ্যালেন্সি কত। কে পারবি বল? যে পারবি একটু বল তো প্রাইমারি ভ্যালেন্সি কত? প্রাইমারি ভ্যালেন্সি 3 হবে, 3, ঠিক আছে? যারা 2 বলছিস, তাহলে মুখ্য যোজ্যতা কোনগুলো পরিতৃপ্ত হচ্ছে? 3টে Cl দিয়ে, আচ্ছা। এবারে গৌণ যোজ্যতা কত? সেকেন্ডারি ভ্যালেন্সি কত? সেকেন্ডারি ভ্যালেন্সি কত? আর কে দেখেছি? কৃষ্ণেন্দু দেখেছি। আর কে? স্যার 4 তো। কেন 4? স্যার 6। কেন 4? কেন 6? স্যার 6 ভেতরে। আচ্ছা, 4 কেন? গৌণ যোজ্যতা বললাম যে যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে যতগুলো থাকবে। থার্ড ব্র্যাকেটের মধ্যে কতগুলো আছে? 2টো Cl, 4টে জল, 6খানা আছে। তাহলে ওর গৌণ যোজ্যতা হবে 6। গৌণ যোজ্যতা 6 হবে কেন? ভিতরে তো 4টে জল, 2টো Cl, এইগুলো তো লিগ্যান্ড, এইগুলো তো মেটালকে থার্ড ব্র্যাকেটের মধ্যে ঘিরে রেখেছে, ওই জন্য এর গৌণ যোজ্যতা হবে 6। মানে কোঅর্ডিনেশন নাম্বার। গৌণ যোজ্যতা বলতে কী বললাম? কোঅর্ডিনেশন নাম্বার, যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে, 6 হয়েছে। এটা হলো। তাহলে Clটা কী করছে? মুখ্য আর গৌণ দুটোকেই স্যাটিসফাই করছে। স্যার Cl এর পজিশনটা কি? কাউন্টার? এই Clটা হচ্ছে কাউন্টার আয়ন, কাউন্টার আয়ন, আর এটা হচ্ছে লিগ্যান্ড। এই Clটা লিগ্যান্ড, এই Clটা হচ্ছে কাউন্টার আয়ন। হচ্ছে। এবার মুছে দিলাম। এবার হচ্ছে জারণ সংখ্যা কী করে বের করব? হচ্ছে। এবার জারণ সংখ্যা বের করতে হবে। ধর আমি একটা মেটাল নিই, এইটাই নিলাম, এই যেটা করলাম, প্লাটিনাম Cl2 NH3 হোল 2, এটার জারণ সংখ্যা বের করব। জারণ সংখ্যা বের করতে গেলে প্রথম কার জারণ সংখ্যা বের করবো? মানে গৌণ যোজ্যতা কত সেটা বের করব, প্রাথমিক যোজ্যতা কত সেটা বের করব। কার বের করব? সেন্ট্রাল মেটালের। সেই ক্লাস 11-এ যেমন জারণ সংখ্যা বের করেছিলি তেমন। এটাকে X ধরবো। হ্যাঁ, বাঁদিকে। এবার হচ্ছে প্লাটিনামকে ইয়ে করবো, তাহলে X ধরলাম, ঠিক আছে? X ধরলাম এটাকে। Cl কত করে? -1 করে, তাহলে X প্লাস X -1 × 2 প্লাস অ্যামোনিয়া কত করে? 0, অ্যামোনিয়া 0। এই বাইরে যা।
অ্যামোনিয়া হচ্ছে 0 করে, দুটো আছে 0, কেন অ্যামোনিয়া কোনো কন্ট্রিবিউশন দেয় না, নিউট্রাল লিগ্যান্ড বললাম যে অ্যামোনিয়া শুধু অ্যামোনিয়া হিসাবে অবস্থান করছে। তাই টোটাল মলিকুল কত? টোটাল মলিকুলে কোনো চার্জ নেই, এখানে 2+ বা 2- বলে কিছু নেই। হ্যাঁ হয়েছে, এটাই 0, তাহলে x -2 = 0, x = কত হচ্ছে 2 +2। জারণ সংখ্যা বের করতে গেলে প্লাস মাইনাস সামনে দিতেই হবে, যতই তুই ভাবিস না কেন 2 দেবো না, শুধু 2 লেখা আর +2 লেখা একই ব্যাপার, কেটে দেবে। জারণ সংখ্যা যখন বলবি সামনে শুধু থাকলেও প্লাস দিতেই হবে, নাহলে 0, কোথাও কিছু বলে লাভ নেই। তাহলে প্লাটিনামের মাথায় কত হচ্ছে +2, ঠিক আছে, হয়ে গেছে, মুছে দিলাম। তারপর কোবাল্ট H2O হোল 4 Cl2 Cl। এবার কর, এইটার কর দিয়ে মেসেজে লিখতে পারিস, দেখে নেবো আমি। কোবাল্টের মাথায় কত? একটা রিপোর্ট হয়েছে প্লাস একটা, দেখি কে বলছে। কোবাল্টের মাথায় কত? অন্বেষা সাঁতরা, আর একটা দুটো আসুক তারপর আমি বলে দেবো। স্বরূপা পাল, আরিফ, সায়নদীপ, অয়ন পাল, ঠিক আছে, অনেক কটাই মোটামুটি অনেকজন বললি, ঠিক আছে। হ্যাঁ +3, আরও কোনো অসুবিধা থাকলে বলতে পারিস, এটাকে x ধরবো, H2O নিউট্রাল লিগ্যান্ড, এটা +-1 করে -2, এটা -1, তাহলে টোটাল মলিকুল = 0 +3 হয়ে গেছে। কারো কোনো অসুবিধা নেই, মুছে দিলাম। এইটা আগেরটাতে কারো কোনো অসুবিধা থাকলে সে মেসেজে জানাবি যে বুঝতে পারিনি, আমি আবার বলে দেবো। এইটার বলতে হবে FeCO হোল 5 0 হবে। কী করে বুঝলি 0? কী করে বুঝতে পারলি এটা 0 হবে? কার্বন মনোক্সাইড নিউট্রাল লিগ্যান্ড, ঠিক আছে। x + 0 = 0, তাহলে x = 0 হবে। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে। তাহলে K4 FeCN হোল 6 আয়রন। জারণ সংখ্যা বের করতে হবে। -4 কী করে এলো রে দেখি, আচ্ছা আমি করে দিই দেখি। এটা হচ্ছে x ধরলাম, তাহলে এফির x ধরেছি, x প্লাস CN কত করে -1 করে, -1 × 6 হলো। আর এখানে কি +1 করে, পটাশিয়াম হচ্ছে +1 করে, তাহলে +1 করে 1 × 4 যোগ, ওভারঅল মলিকুল হচ্ছে 0, আর কিছু নেই, কোনো চার্জ টার্জ নেই পড়ে, তাহলে 4 + x -6 = 0, তাহলে x = +2। ক্যালকুলেশন করলে দেখতে পেয়ে যাবি +2 আসছে, হয়ে গেল। তাহলে এইটা পারলি, নতুন আরেকটা দিচ্ছি, আরেকটাই করাবো, দেখি মুছলাম। হোল 5 2+, এটার
প্রাইমারি ভ্যালেন্স মানে হচ্ছে জারণ সংখ্যা কত কোবাল্টের, সেন্ট্রাল মেটাল ইলেকট্রন কোবাল্টের জারণ সংখ্যাটা কত বল। হয়ে গেল তাহলে। এটা হয়ে গেল। এবার হচ্ছে কিছু কম্পাউন্ড আছে, যেমন বলছে হোমোলেপটিক কম্পাউন্ড। কিছু টার্ম আছে এখানে, বুঝলাম কিছু টার্ম আছে, যে টার্মগুলোকে প্রথমে বলছে হোমোলেপটিক। হোমোলেপটিক হোমোলেপটিক কম্পাউন্ড। হোমোলেপটিক কম্পাউন্ড কাকে বলে? হোমো কথার অর্থ কি? সেম, সেম। আর লেপটিকটা এসছে লিগ্যান্ড থেকে, মানে লেপটিক মানে লিগ্যান্ড লিখলে ভুল হবে, লিগ্যান্ড থেকে লেপটিক কথাটা আসছে, মোটামুটি আমি বলে নিতে পারি। তাহলে কি হোমোলেপটিক হচ্ছে যে সমস্ত কম্পাউন্ডের কোঅর্ডিনেশন স্তরে লিগ্যান্ডগুলো সব সেম। যেমন হচ্ছে CuNH3 2+। এই যদি একটা কম্পাউন্ড মনে করি, এটা অ্যাকচুয়ালি কোন কম্পাউন্ডটা বলতো? এটা কোন কম্পাউন্ডটা? এটা হচ্ছে সেই কম্পাউন্ডটা যেটা যে কপারের টেস্টে আমরা করেছিলাম। কপার সালফেটের সলিউশনের মধ্যে অ্যামোনিয়া দিয়ে গেলাম, 1 ড্রপ 2 ড্রপ দিলাম, সেখানে বেসিক কপার সালফেটের একটা হোয়াইট প্রেসিপিটেট এলো, মানে ব্লুইশ হোয়াইট প্রেসিপিটেট হলো। তারপরে যখন আমি আরও বেশি অ্যামোনিয়া দিলাম, ব্লু হয়ে গেল, ডার্ক ব্লু, ডিপ ব্লু হয়ে গেল। যদি মনে পড়ে থাকে তাহলে বুঝতে পারবি। সেই সলিউশনটা হচ্ছে, সেই কম্পাউন্ডটা হচ্ছে এইটা। তোরা ক্লাস 10-এও পড়েছিলি যে অ্যামোনিয়ার কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত অ্যামোনিয়া যোগ করলে কী ঘটবে, অ্যামোনিয়ার চ্যাপ্টারে পড়েছিলি। তাহলে এইটা হচ্ছে হোমোলেপটিক কম্পাউন্ড। দেখ অ্যামোনিয়া 4টি সমান, এই হচ্ছে হোমোলেপটিক কম্পাউন্ড, মানে ভিতরে কোঅর্ডিনেশন স্তরে যে ক্ষেত্রে লিগ্যান্ডগুলো সব সমান থাকবে সেগুলো হচ্ছে হোমোলেপটিক কম্পাউন্ড। আর একটা কম্পাউন্ড আছে যেটা হচ্ছে হেটেরোলেপটিক। হেটেরোলেপটিক মানে আলাদা, হেটেরো কথার অর্থ হচ্ছে আলাদা, ডিফারেন্ট। হেটেরো কথার অর্থ হচ্ছে ডিফারেন্ট, ডিফারেন্ট। তো সমান থাকবে মানে? হোমোলেপটিক কম্পাউন্ড কী বললাম? ভিতরে লিগ্যান্ডগুলো সব একই থাকবে, সেটা হবে হোমোলেপটিক। হেটেরোলেপটিক ডিফারেন্ট থাকবে। যেমন অনেক এক্সাম্পল বললি, প্লাটিনাম Cl2NH3 এটা হচ্ছে হেটেরোলেপটিক কম্পাউন্ড, ডিফারেন্ট আছে, ঠিক আছে, ডিফারেন্ট আছে, হেটেরোলেপটিক কম্পাউন্ড হলো এটা। এবার হচ্ছে এটা হয়ে গেল, মুছে দিচ্ছি। এরপরে আসছে, মুছে দিলাম রে, এরপরে আসছে তোর পারফেক্ট আর ইমপারফেক্ট সল্টস। পারফেক্ট ও অ্যান্ড ইমপারফেক্ট। পারফেক্ট আর ইমপারফেক্ট সল্টস মানে খুঁত বিশিষ্ট আর নিখুঁত বিশিষ্ট। নিখুঁত বিশিষ্ট পারফেক্ট, ইমপারফেক্ট হচ্ছে খুঁত বিশিষ্ট। হ্যাঁ, সলস মানে কমপ্লেক্স এখানে, ঠিক আছে। তাহলে আমরা কি জানি যে জটিল লবণের মেন বৈশিষ্ট্য কি? যেটা জটিল লবণের থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা কখনোই আয়নাইজ করবে না। এটা ওয়ার্নার থিওরি থেকে বলা ছিল। অ্যালফ্রেড ওয়ার্নার এটাই বলেছিলেন যে কোঅর্ডিনেশন স্পেয়ার ডাজ নট আয়নাইজ ইন সলিউশন। কোঅর্ডিনেশন স্পেয়ার কখনোই সলিউশনে আয়নাইজ করে না, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় যে কোঅর্ডিনেশন স্পেয়ার আয়নাইজ করে। ওয়ার্নার যেটা বলেছিলেন সেটা হচ্ছে আইডিয়াল ব্যাপার। আমরা জানি আইডিয়াল কোনো কিছু হয় না, আদর্শ বলে কিছু হয় না। আদর্শ গ্যাস পড়েছি, ওটার কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে। অ্যাকচুয়ালি হচ্ছে কোঅর্ডিনেশন স্পেয়ার আয়নাইজ করে, কিন্তু যে ডিগ্রি অফ আয়নাইজেশন সেটা হচ্ছে ডিফারেন্ট ফর ডিফারেন্ট কমপ্লেক্সেস, মানে ডিগ্রি অফ আয়নাইজেশনটা আলাদা। কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে আয়নাইজটা এত কম রেটে করছে, এত কম পরিমাণে করছে যে আমরা সেটাকে ধরতেই পারছি না। দ্যাট বিকামস বিয়ন্ড আওয়ার টেস্ট,
ঠিক আছে, আমাদের যে টেস্ট আছে সেই টেস্টগুলো আছে সেই টেস্ট দিয়ে আমরা ওটাকে ধরতেই পারছি না যেটা আয়নাইজটা খুব কম পরিমাণে করছে, এত কম পরিমাণে করছে, তখন বলছি আমরা সেটাকে নিখুঁত কমপ্লেক্স বা পারফেক্ট কমপ্লেক্স, নিখুঁত জটিল আয়ন বা পারফেক্ট কমপ্লেক্স। আর কিছু কিছু ক্ষেত্রে যেগুলোর ক্ষেত্রে আয়োনাইজটা বোঝা যাচ্ছে, আমরা কোনো কমপ্লেক্স কোনো টেস্ট দিয়ে কেমিক্যাল রিয়াকশান দিয়ে আমরা বুঝতে পারছি যে এই সল্টটা আয়োনাইজ করছে, মানে যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আয়োনাইজ করার কথা ছিল না সেটা আয়োনাইজ করছে, তাহলে সেগুলোকে আমরা বলবো ইমপারফেক্ট সল্টস, মানে খুদ বিশিষ্ট জটিল আয়ন, জটিল লবণ। বোঝা গেল? আয়নাইজ করছে মানে আংশিকভাবে আয়নাইজ করে। আরেকবার বলে দিচ্ছি যে জটিল লবণ ওয়ার্নার থিওরি অনুযায়ী মেটালের এই যে মেটাল ছিল, মেটালের চারিদিকে যে লিগ্যান্ডগুলো ছিল, লিগ্যান্ড এল লিখলাম 6, এই লিগ্যান্ডগুলো কখনো আয়নাইজ করে না, এটা ওয়ার্নার বলে গেছেন। কিন্তু অ্যাকচুয়ালি যেটা ঘটনা হয় যে আয়নাইজ করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে আয়নাইজেশনটা এতটাই কম পরিমাণে করে যেটা আমরা ধরতে পারি না, আমরা টেস্ট করে ওটাকে বুঝতে পারি না যেটা আয়নাইজ আদৌ করছে কি না। আর কিছু কিছু ক্ষেত্র আছে যাদের ক্ষেত্রে আয়নাইজটা করে এবং সেটা বোঝা যায়, আংশিকভাবে আয়নিত হয় এই অংশটা, যেটা M+ আর L- হিসাবে আয়নিত হচ্ছে। হ্যাঁ, হ্যালো, তাহলে বললাম যে কিছু কিছু ক্ষেত্রে যেগুলোর ক্ষেত্রে আয়নিত হয় আংশিকভাবে সেগুলোকে বলছি আমরা ইমপারফেক্ট সল্টস, যেগুলো আয়নিত একদমই হয় না সেটা হচ্ছে পারফেক্ট সল্টস। তার এক্সাম্পল আমি নিই এখন, এই যে CuNH3 4 SO4, এই একটা, আর একটা হচ্ছে CdNH3 4 SO4, এই একটা, ঠিক আছে। এই দুটো কম্পাউন্ড আছে, এই কম্পাউন্ড দুটোর মধ্যে ক্যাডমিয়াম আর একটা হচ্ছে কপারের, ক্যাডমিয়াম আর কপারের এই দুটো কম্পাউন্ডের মধ্যে বলছে যে এটার মধ্যে যদি আমি অ্যাসিডিক মিডিয়ামে H2S পাঠাই তাহলে দেখবো যে কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু এটার মধ্যে যদি আমি অ্যাসিডিক মিডিয়ামে H2S পাঠাই তাহলে দেখবো যে CDS-এর ক্যাডমিয়াম সালফাইডের ইয়েলো অধক্ষেপ পড়ছে। ঠিক আছে, এইটা হলো, এটা যেমন এইটার মধ্যে দিয়েও হয় তেমনি আরও একটা এক্সাম্পল আছে CuCN4 SO4, তেমনি CdCN4 SO4, সেম জিনিস। এইটার মধ্যে H2S চালালে কোনো কপার সালফাইডের প্রেসিপিটেট পড়বে না, এটার মধ্যে দিয়ে H2S চালালে ক্যাডমিয়াম সালফাইডের প্রেসিপিটেট পড়বে। তার মানে ক্যাডমিয়াম সালফাইডের প্রেসিপিটেটটা পড়ছে কেন? তার কারণ হচ্ছে এখান থেকে নিশ্চয়ই CD2+ বেরিয়ে যাচ্ছে, এখান থেকে Cu2+ বেরোতে পারছে না বলে কপার সালফাইডের CuS-এর প্রেসিপিটেট পড়ছে না, এখান থেকে কোনো Cu2+ বেরোতে পারছে না, তাই জন্য Cu2+-এর কোনো প্রেসিপিটেট নেই, এখান থেকে CD2+ বেরিয়ে যাচ্ছে, তাই জন্য CDS ক্যাডমিয়াম সালফাইডের প্রেসিপিটেট পড়ে যাচ্ছে। লবণটা কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছিস, বুঝতে পেরেছি। বলছি এটা SO4 হবে না। কি করছিলি দেখছিলাম তোরা, এই যে K2, সামনে K2 হবে, তাই দেখছিলাম যে তোরা বলছিস কেন, বলছিস না কেন? কপারের কত হয়ে যাচ্ছে? -4 হয়ে যাচ্ছে, -6 হয়ে যাচ্ছে, সেগুলোর তো কোনো এক্সিস্টেন্স নেই। K2CuCN4, K2CdCN4, এটা SO4 হবে না, এই কম্পাউন্ড দুটো হবে অ্যাকচুয়ালি। এবার দেখ কপারের জারণ সংখ্যা +2, ক্যাডমিয়ামেরও +2 করে,
অ্যাকচুয়ালি এই যৌগটার মধ্যে যদি আমি H2S দিই তাহলে কপার সালফাইডের অদক্ষেপ পড়বে না, এটার মধ্যে দিলে ক্যাডমিয়াম সালফাইডের অদক্ষেপ পড়বে। ঠিক আছে, তাহলে কি বোঝা যাচ্ছে? এটা হচ্ছে পারফেক্ট সল্ট, এটা হচ্ছে ইমপারফেক্ট সল্ট। প্রথমটা হচ্ছে পারফেক্ট সল্ট, মানে এই থার্ড ব্র্যাকেটের অংশটা বিয়োজিত হয়নি। এইটা হচ্ছে ইমপারফেক্ট সল্ট, যেখানে থার্ড ব্র্যাকেটের অংশটা বিয়োজিত হয়ে গেছে। ঠিক আছে, বোঝা গেল তাহলে? তাহলে এই পর্যন্ত হয়ে গেল। এই দিয়ে কোনো